এই সামনে এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেল, এইটা দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমরা যাব বাইপাস। এটা হলো বহরমপুর বাইপাস। ব্রিজটা দেখো, ব্রিজটা দেখো। ফারাক্কার ওপর দিয়ে যেতে যেতে কখনো এরকমভাবে কিন্তু ট্রেন বা মালগাড়ি কিছুই কখনো দেখতে পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। গুড মর্নিং ফ্রম বেলডাঙ্গা। সকালবেলা প্রায় 170 কিলোমিটার আমরা রাইড করলাম এবং সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। এই 3.5 ঘন্টা রাইড করে আমরা এখন পৌঁছে গেছি বেলডাঙ্গাতে এখন খাবো চা। তবে চা খাওয়ার আগে তোমাদেরকে দেখাই সকালবেলা যখন বাড়ি থেকে বেরোলাম তারপর থেকে কোন রাস্তা দিয়ে এলাম, কিভাবে বিট্টুর সাথে মিট হলো, রাস্তার স্টেটাস কি, তার সমস্ত কিছু থাকছে, দেখো তোমরা। তারপরে আমরা কিন্তু চা খাবো। রাইডের ফার্স্ট দিন কলকাতা থেকে স্টার্ট করে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ হয়ে জলপাইগুড়িকে পেছনে রেখে ধূপগুড়ি অবধি আজকে রাইড করি। তো এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের 1 নম্বর গেট যেটা বলা হয় এয়ারপোর্টের, সেখানটায়। এই যে ডান দিকের রাস্তাটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভিআইপি রোড, আর এই পেছনের যে রাস্তাটা সেটা কিন্তু যশোর রোড। তো এখন আমি এই দিকে সোজা যাব বারাসাতের দিকে। তো বারাসাতের দিকে কেন যাচ্ছি তোমরা জানোই ভালো করে, টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমাদের অরুণাচল রাইড শুরু হয়েছে। আর বারাসাতে ওয়েট করছে আমার জন্য আমার কো রাইডার বিট্টু। তো এখন বিট্টুর সাথে মিট করব। তো লেটস স্টার্ট। তো শুরু করলাম আজকে রাইড। ওং গণেশায় নমঃ, ওং নমঃ শিবায়, জয় মা ভবতারিণী। আমাদের অরুণাচলের যাত্রাটা যেন খুব ভালো থাকে, সেফ থাকে এবং খুব আনন্দে এবং খুব ভালোভাবে যেন আমাদের এই ট্যুরটা কমপ্লিট করতে পারি, সেটাই দেখো। সামনেই বাঁদিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে এটা কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আর আমি এখন যাচ্ছি সোজা বারাসাতের দিকে। একটু আগেই বললাম বারাসাতের দিকে কেন যাচ্ছি। বারাসাতে আমার কো রাইডার বিট্টু ওয়েট করছে, তার সাথে মিট করে আমরা একসাথে যাব অরুণাচলে। আজকে আমাদের জার্নি থাকবে জলপাইগুড়ি অবধি। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই যে বাঁদিকে তোমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা দেখালাম, এটা কিছুটা যাওয়ার পরে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু এর সাথে কানেক্টিং হওয়ার কাজ চলছে এবং খুব শিগগিরই সেটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেলে একটা দারুণ রাস্তা তৈরি হবে, যেটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী হাইওয়েটা কিন্তু ডাইরেক্টলি ধরা যাবে। এবং প্যারালালি এই যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি এটা যশোর রোড, এবং বারাসাত থেকে যেটা NH-12 হয়ে বেরোচ্ছে তার প্যারালাল রাস্তা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে আরও একটা কথা বলবো, এই যে আমি NH-12 বলছি, এটা কিন্তু আগে নাম ছিল NH-34, এখন এটার নাম হয়েছে NH-12। এখানে তো যথেষ্ট জ্যাম সকালবেলা লরির। বিরাটির মুখে কিন্তু যথেষ্ট জ্যাম। তো চলে এসেছি বারাসাতের ডাকবাংলো মোড়। এই ডাকবাংলো মোড়ের এই যে ডান দিকটা যে রাস্তাটা ঘুরে যাচ্ছে সামনে, এই যে ডান দিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে এটা কিন্তু যশোর রোড, আর এখান থেকেই শুরু হলো NH-12, যেটা কিন্তু আগে নাম ছিল NH-34। তো এই NH-34 কিন্তু ডাইরেক্টলি শিলিগুড়ির সাথে কিন্তু যোগসূত্র রচনা করেছে। এটা হলো বারাসাতের রেল গেট। সামনেই রয়েছে কলোনি মোড়। এই কলোনি মোড়েই কিন্তু ওয়েট করছে বিট্টু আমার জন্য। 3টের সময় ওর ওয়েট করার কথা, এখন অলরেডি 3টে বেজে গেছে, কারণ যে জ্যামটা দেখালাম সেই জ্যামের জন্য কিন্তু আমার পৌঁছতে একটু দেরি হলো। আমার বাড়ি থেকে 2:30টার সময় বেরোনোর কথা ছিল, আমি 2:35-40 নাগাদ বেরিয়েছি। এক্সপেক্টেড 20-25 মিনিট লাগতো, সেই হিসাবেই আমি বেরিয়েছিলাম, বাট রাস্তার জ্যামের জন্য আমি একটু দেরি করে ফেললাম। তো যাই হোক, সামনে কলোনি মোড় আসছে, কলোনি মোড়েই বিট্টুর সাথে আমার দেখা হবে। এখানে প্রসঙ্গত একটা কথা বলি, আমি তো লাদাখ ট্যুরও করেছি, আবার ছোটোখাটো অনেকগুলো ট্যুরও করেছি, আবার এদিকে সিকিমও গেছি। একটা জিনিস আমি দেখেছি, নর্থ টু সাউথ
কানেক্টিং যে রোডগুলো থাকে, ন্যাশনাল হাইওয়েগুলো থাকে, এগুলো সব ইভেন নাম্বারে থাকে। এবং ইস্ট টু ওয়েস্ট যে কানেক্টিং ন্যাশনাল হাইওয়েগুলো রয়েছে এগুলোতে কিন্তু ইভেন নাম্বারে থাকে। এরকমই আমি একটা দেখেছি, বাট হয়তো 100% আমি ঠিক নাও হতে পারি। যদি ঠিক না হই তাহলে আমাকে একটুখানি জানিও তোমরা। যেমন দেখো NH12 বলে এখানে লেখা রয়েছে, যেহেতু এটা নর্থ টু সাউথ কানেক্টিং করছে। তো সামনে কিন্তু বিট্টু কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কারণ সামনেই রয়েছে কলোনি মোড়। এই যে বিট্টু চলে এসেছে, এবার বিট্টু আর আমি দুজন মিলে বেরোবো। ও কিন্তু KTM নিয়ে যাচ্ছে। চলো লেটস স্টার্ট। खाने के लिए कुछ मिलेगा? लग चुका है। তো প্রায় জাগুলি চলে এসেছি। তো জাগুলির ব্রিজটা কিন্তু চালু হয়ে গেছে। জাগুলি ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। কাপার মোড় থেকে এই বাদিকে রাস্তাটা এসছে, এসে ডান দিকে চলে যাচ্ছে হরিণঘাটার দিকে, আর সোজা আমরা যাচ্ছি এখন কৃষ্ণনগরের দিকে। NH12-এ কিন্তু এখনও প্রচুর কাজ চলছে, প্রচুর কিন্তু ডাইভারশন রয়েছে। বাট তবুও একটা কথা বলবো, অনেকগুলো জায়গায় কিন্তু ফ্লাইওভারগুলো তৈরি হয়ে গেছে, তার জন্য কিন্তু রাস্তা আগের থেকে অনেক বেটার, অনেক বেটার। জানো যে আমার বাড়ি চাকদা, তো তার জন্য কলকাতা থেকে চাকদা পৌঁছতে অন অ্যাভারেজ 1.5 ঘন্টা লাগতো। সেখানে কিন্তু এখন সকালবেলা 1 ঘন্টার মধ্যে আমি চাকদা পৌঁছে গেলাম। সামনেই রয়েছে চাকদা মোড়। চাকদার ফ্লাইওভারটাও মনে হচ্ছে তৈরি হয়ে গেছে, না তৈরি হয়নি সেটা সামনে গেলেই বুঝতে পারবো। চাকদার ফ্লাইওভারও তৈরি হয়ে গেছে। তো এখন এই ফ্লাইওভার দিয়ে চাকদাও ক্রস করে বেরিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি রানাঘাট। রানাঘাটে রেল লাইনের ওপর দিয়ে যে ব্রিজটা রয়েছে সেটা কিন্তু চালু করে দিয়েছে রাস্তা, ফলে খুব সহজেই কিন্তু এখন রেল লাইন ক্রস করা যাচ্ছে। জাস্ট ভোরের আলোটা ফুটলো, 5:30 বাজে, পলাশি অবধি আমরা কিন্তু পৌঁছে গেছি। এখানে আমাদের এখন চা পর্ব চলছে। এই যে চা ব্রেক। চা ব্রেক। মাঝখান থেকে আমার চোখ লাল হয়ে গেছে। মাঝখান থেকে কি হয়েছে? চোখ লাল হয়ে গেছে। কি বাবা, চোখ পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ ওই পোকা প্রচন্ড পোকা ছিল, প্রচন্ড। মানে হেলমেটে ভাইজার পুরো একদম পোকায় ভরে গেছে। ভাইজার দিয়ে আমার গাড়ি রেড লাইট ফেড লাইট দিয়ে সব পোকায় ঢাকা। চলো চা খেয়ে এবার আমরা আবার সামনের দিকে ফারাক্কার দিকে এগোবো। প্ল্যানিং প্ল্যানিং এরকম 21 থেকে 23 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, প্ল্যানিং এরকমই যে 9টার মধ্যে আমরা ফারাক্কা পৌঁছে যাবো, ওখানে গিয়ে ব্রেকফাস্ট। একদম। দেখা যাক কতদূর কি যেতে পারি, দেখাচ্ছি চলো সামনে। সকালের সূর্যটা কিন্তু উঠছে, দারুণ লাগছে কিন্তু। আকাশটা লাল করে কিন্তু সূর্যটা উঠছে। আর এদিকে আমাদের গাড়ি কিন্তু রেডি। এদিকে বিট্টুর গাড়ি, এদিকে আমারটা, ফুললি প্যাকড আপ, ফুললি লোডেড। এগিয়ে যাব এবার ফারাক্কার দিকে। এই সামনে এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেল, এইটা দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমরা যাব বাইপাস। এটা হলো বহরমপুর বাইপাস। তো আমরা এখন বহরমপুর বাইপাসে চলে এসেছি। তো বহরমপুর পৌঁছে গেছি সকালবেলা। তখন কটা বাজে? 6:30। এখান থেকে ডালখোলা 261 কিলোমিটার, মালদার 135 কিলোমিটার। বহরমপুর বাইপাসটা চালু হয়ে কিন্তু দারুণ হয়েছে। পুরো বহরমপুর সিটিটাকে বাইপাস করে এই রাস্তাটা দিয়ে বেরোতে হচ্ছে। দারুণ রাস্তা, পুরো মাখনের মতন রাস্তা, অসাধারণ রাস্তা। 100-তে 100 বলবো। গাড়ি তো আরামসে চালাতে পারছি। এরকম কিন্তু ডালখোলাতে পৌঁছতে বেশিক্ষণ টাইম লাগবে না। এই রাস্তাগুলো তৈরি হয়েছে বলেই কিন্তু শিলিগুড়ি যাওয়ার যে টাইমিংটা অনেকটা কমে গেছে। ব্রিজটা দেখো, বিট্টু খুব আনন্দের রাস্তা পেয়েছে, মজার রাস্তা পেয়েছে, একদম শাঁ করে টেনে বেরিয়ে যাচ্ছে। বিট্টু, ফিলিংস কেমন? আমরা এখন কমিউনিকেটারে একটুখানি কথা বলে নিলাম। এই যে বাদিকে যে রাস্তাটা চলে গেল, এটা বর্ধমান চলে গেল। এটা হলো মোড়গ্রাম মোড়। এই রাস্তাটা বাদিকে পুরো বর্ধমান।
তো সকালবেলা 8:20-তে পৌঁছে গেছি ফারাক্কা। এত সকালে ফারাক্কা পৌঁছে যাব ভাবতেই পারিনি। এই হলো ফারাক্কার ব্যারেজ। আর একটু যদি আগে আসতাম তাহলে একটা ট্রেন ক্রস করতেও দেখতাম। জাস্ট কিছুক্ষণ আগে ট্রেনটা বেরিয়ে গেল। এবং সবথেকে বড় ব্যাপার, আমরা ফারাক্কায় পৌঁছে গেলাম, এখনও ব্রেকফাস্ট করা হয়নি আমাদের। 8:20 বাজে। ডান দিকে এই যে ব্রিজের কাজ চলছে, এটা হলো যে নতুন ন্যাশনাল হাইওয়েটা আমাদের কাজ হচ্ছে সেইটার রাস্তা। ওটা হয়ে গেলে এই ন্যারো রোডের সমস্যা অনেক মিটে যাবে। এই হলো ফারাক্কা। জয় মা গঙ্গা। ও এই দেখো, ট্রেন পেলাম না, মালগাড়ি পেলাম। ফারাক্কার ওপর দিয়ে যেতে যেতে কখনো এরকমভাবে কিন্তু ট্রেন বা মালগাড়ি কিছুই কখনো দেখতে পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্স। ও এক্সপিরিয়েন্সই আলাদা, কোনো কথা হবে না। দারুণ দারুণ দারুণ। ফারাক্কায় পৌঁছে গেছি সকালবেলা প্রায় 9টার মধ্যে, 8:30, 8:35, 8:30টার মধ্যে আমরা ফারাক্কা পৌঁছে গেছি। আর ফারাক্কায় পৌঁছে আমাদের এখন চলছে ব্রেকফাস্ট। ভাবতেই পারছো যে সকালবেলা সেই 2:30, 3:45 নাগাদ আমরা বেরিয়ে সকালবেলা 8:30, 9:15টার মধ্যে আমরা ফারাক্কা। তো খুব ভালো এসেছি, ভালো রাইড করেছি, কারণ রাস্তা খুব ভালো পেয়েছি, ম্যাক্সিমাম রাস্তাই খুব ভালো পেয়েছি। ফারাক্কায় আমাদের ব্রেকফাস্ট হলো ডিম টোস্ট আর পাশে একটু সস দিয়েছে। তো এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। তো ফারাক্কা থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। এবার স্ট্রেট আমরা যাব মালদা হয়ে রায়গঞ্জ হয়ে সামনের দিকে এগোবো। মালদার ওখানেও বাইপাস রয়েছে, সব বাইপাসগুলো দিয়েই যাব সেরকমই প্ল্যানিং রয়েছে। রাস্তা কীরকম কী ভিড় থাকে সেটা দেখি। অলরেডি কিন্তু রোদের তেজটা কিন্তু যথেষ্ট বেশি উঠে গেছে, ফলে একটু চালাতে কিন্তু অসুবিধা হবে বলে মনে হচ্ছে। চালালে বোঝা যাবে, যার একটু সামনের দিকে এগোলে বুঝতে পারবো যে রোদের তেজটা কতটা প্রবলেম করছে। এখান থেকে রায়গঞ্জ 100 কিলোমিটার ফারাক্কা থেকে। তো অ্যাপ্রক্স ধরে নিই যে 2 ঘন্টা মতন লাগবে রায়গঞ্জ পৌঁছোতে। মানে এই 11টা নাগাদ গিয়ে পৌঁছবো আমরা রায়গঞ্জে। এখন চলেছি রায়গঞ্জ বাইপাস দিয়ে। দারুণ রাস্তা, দারুণ, পুরো মাখনের মতন রাস্তা। এরকম রাস্তা দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা। গাড়ি কিন্তু 90-100 স্পিডে নর্মাল ক্রুজ করছে পুরো, কোনো কথা হবে না এইসব রাস্তা নিয়ে। আর মোটে 50 কিলোমিটার রয়েছে এখান থেকে ডালখোলা। ফ্লাইওভার করে রাস্তাগুলোকে কিন্তু দারুণ করে ফেলেছে। এই রাস্তাটা খুলে যাওয়ার জন্য ডালখোলা কিন্তু অনেক শর্ট হয়ে গেছে। তো 12টা বাজে পৌঁছে গেছি ডালখোলা। বাঁদিকে রয়েছে পূর্ণিয়া আর ডান দিকে রয়েছে শিলিগুড়ির রাস্তা। এখন আমাদের ডান দিকের রাস্তাটা নিতে হবে, পূর্ণিয়া শিলিগুড়ি রোড। তো NH-12 এখানেই এন্ড হলো। এবার আমরা পূর্ণিয়া শিলিগুড়ি যে রোডটা রয়েছে সেই রোডটা ধরবো। নটায় ব্রেকফাস্ট করার জন্য আমাদের কিন্তু 12টা বাজতে না বাজতে খুব খিদে পেয়ে যায়। তাই এখন আমাদের ছোট্ট করে একটা ব্রেক হচ্ছে, লাঞ্চ ব্রেকও বলতে পারো। ডিম তড়কা, আর এখানে চিকেন রয়েছে, আলু ভাজা অ্যান্ড রুটি। এই হলো আমাদের দুজনের আজকে লাঞ্চ বলা যায়। তো ডালখোলাতে সারলাম আমরা লাঞ্চ সেরে এবার আমরা যাচ্ছি ফুলবাড়ির দিকে। কারণ ফুলবাড়ির যে ক্রসিংটা রয়েছে সেখান থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে। আমরা কিন্তু শিলিগুড়ি অবধি পুরো যাব না, আমরা ফুলবাড়ি থেকে ডান দিকে যাব। ফুলবাড়ি থেকে ডান দিকে 12A যে হাইওয়েটা রয়েছে ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ে দিয়ে ডান দিকে যাব আমরা জলপাইগুড়ি অবধি। এবার সেখানে আমাদের প্ল্যানিং রয়েছে যে
কটা বাজে তার উপর ডিপেন্ড করে আমরা জলপাইগুড়িতে কোন জায়গাটা থাকবো সেটা ডিসাইড করব, তিস্তার আগে না তিস্তার পরে। এখন অ্যাপ্রক্স ওই 1টা মতন বাজে। এখান থেকে জলপাইগুড়ি অবধি পৌঁছোতে 3 ঘন্টা টাইম লাগবে, মানে 4টের মধ্যে আমরা জলপাইগুড়ি পৌঁছে যাব, এটাই এক্সপেক্টেড যদি রাস্তায় সব কিছু ঠিকঠাক থাকে। দেখা যাক আমরা এক্স্যাক্টলি কটার সময় জলপাইগুড়ি পৌঁছোই এবং জলপাইগুড়ির কোন জায়গায় আমরা থাকি তোমাদেরকে দেখাবো। তবে অবশ্যই তার আগে ফুলবাড়ির যে ক্রসিং থেকে আমরা ডান দিক নেব সেই জায়গাটাও তোমাদেরকে আমি দেখাবো। এই রাস্তাটা সোজা চলে গেছে ইসলামপুরের দিকে, আর সামনে প্রায় 1 কিলোমিটার পরেই রয়েছে একটা বাইপাস রোড, সেটা ইসলামপুরকে বাইপাস করেছে, যেটাকে ইসলামপুর বাইপাস বলছে। তো সামনে দেখো যে রাস্তাটার কাটিংটা রয়েছে, স্ট্রেট গেলে ইসলামপুর আর ডান দিকে গেলে ইসলামপুর বাইপাস। তো আমরা বাইপাসটাই নেব। এই ডান দিকটা চলে গেলাম, এটা হলো ইসলামপুর বাইপাস, আর এই বাদিকটা ইসলামপুর শহরের ভেতরটা চলে গেল। আর 2 কিলোমিটার পর রয়েছে ফুলবাড়ি ক্রসিং। ওই ফুলবাড়ি ক্রসিং থেকে আমাদের জলপাইগুড়ি যাওয়ার জন্য নিতে হবে ডান দিকে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, বাট আমরা শিলিগুড়িতে যেহেতু যাব না, আমরা জলপাইগুড়ি হয়ে যাব, তো তার জন্য ফুলবাড়ি ক্রসিং থেকে ডান দিকে নিলে আমাদের রাস্তাটা ঠিকঠাক হবে। ফুলবাড়ি ক্রসিং থেকে জলপাইগুড়ি মোটামুটি অ্যাপ্রক্স দূরত্ব রয়েছে 55 কিলোমিটার। 55 কিলোমিটার মানে 1 ঘন্টা মতন লাগে। তো এখন আর আমাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের রাইড রয়েছে, যেখানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 4টের মধ্যে আমরা পৌঁছে যাব। বাট অবভিয়াসলি একটা কথা বলবো, 4টের মধ্যে পৌঁছে যাওয়া মানে আমরা ট্রাই করবো যে যতটা এগিয়ে থাকা যায়, তো সেই হিসাবেই কিন্তু আমরা এগোবো। এই যে বাদিকে চলে গেল বাগডোগ্রাম, মানে শিলিগুড়ির দিকে, আর এটা হলো জলপাইগুড়ির রাস্তা। রাস্তাটাও কিন্তু দারুণ এদিককার। সামনেই রয়েছে মহানন্দা নদীর ওপরে ফুলবাড়ি ড্যাম। এগুলো কিন্তু সেই ড্যামেরই জল। এখানে লেখা আছে দেখো, ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এটাই কিন্তু ফুলবাড়ি ব্যারেজ যেটা বলা হয়, এটা সেটা। এই হলো সেই ব্যারেজ মহানন্দা নদীর ওপরে। তো পৌঁছে গেছি আমরা জলপাইগুড়ি। যেহেতু এখন 4টে বাজে, তাই আমরা প্ল্যান করলাম যে আমরা ধূপগুড়ি অবধি পৌঁছবো। ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে 35 কিলোমিটার দূরে রয়েছে, এবং সেখানে একটা আশীর্বাদ লজ বলে একটা লজ রয়েছে, যেখানে কথা বলে জানলাম যে 1000 টাকায় রুম পাওয়া যাবে, এসি রুম, ডবল বেডরুম। তো আমরা প্ল্যান করলাম যে ধূপগুড়ি অবধি এখন এগিয়ে যাব, কারণ 35 কিলোমিটার মানে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, মানে 5টার মধ্যে আমরা পৌঁছে যাব। যেহেতু বেলা থাকতে থাকতেই পৌঁছে যাব, তো তার জন্য আমরা ধূপগুড়ি অবধি প্ল্যানটা করেছি। তো এখন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধূপগুড়ি অবধি। জলপাইগুড়িকে বাইপাস করে, জলপাইগুড়িকে পেছনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে তিস্তা নদীর ওপরে ব্রিজ। জলপাইগুড়ি জাস্ট ক্রস করলেই এই ব্রিজটা কিন্তু রয়েছে তিস্তা নদীর ওপরে। এদিকে রয়েছে ট্রেন লাইন, আর এটা গাড়ি চলার জন্য রাস্তা। এই হলো তিস্তা নদী। জল অনেকটাই শুকিয়ে গেছে, বেশ বড় কিন্তু। আমাদের আজকের হোটেল হলো আশীর্বাদ লজ। এই তো এই জাস্ট ওই যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটায় রয়েছে ক্রসিং, যেটা হলো ধূপগুড়ির মোড়টা রয়েছে, আর সেখান থেকে জাস্ট একটুখানি এসেই কিন্তু এই বাহাতেই রয়েছে এখানে বিভা লজ। ফোন নাম্বার এখানে লেখা আছে, পরে আমি ফোন নাম্বারটা দিয়েও দেবো আলাদা করে। আর এটা হলো ওর এন্ট্রি। ফার্স্ট ফ্লোর নয়, সেকেন্ড ফ্লোরে রয়েছে ওদের অফিস, এবং সেকেন্ড ফ্লোরেই রুমগুলো রয়েছে। রুমটা আমি গিয়ে দেখাচ্ছি। এটা হলো ওই বিভা লজের রিসেপশন, আর এদিকটাও রুম রয়েছে,
এদিকটাতেও রুম রয়েছে, আমি রুমটাও দেখাচ্ছি। আমাদের রুম হলো 107 নম্বর রুম। এই হলো রুমটা, একটু অগোছালো রয়েছে, এখানে এডিট হচ্ছে, এসি রয়েছে, আয়নার ওপরে আমাদের গামছা ঝুলছে, সব কিছু ঝুলছে, এখানে জ্যাকেট ফ্যাকেট সব ঝুলছে, আর নিচে ব্যাগ দিয়ে শুরু করে ব্যাগ অবস্থা দেখো, চার্জ হচ্ছে, মানে ফোন ঝুলছে এখানে। মানে রাইড করে আসার পরে ঘরের অবস্থা কি হয়, দিস ইজ দ্য সিচুয়েশন, বুঝতে হবে। এখানে সব ভিডিওগুলো কপি হচ্ছে। আরেকটা জিনিস দেখো, একটা জিনিস, মেইন জিনিস দেখো, হ্যাঁ এখান থেকে কানেক্ট হয়ে এখানে, হ্যাঁ, এখান থেকে একটা কানেক্ট হয়ে এখানে ঢুকেছে, আচ্ছা, সেখান থেকে কানেক্ট হয়ে এখানে আরো কিছু ইন্টারকম চার্জ হচ্ছে, ক্যামেরা আছে, চার্জ হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আরেকটা লাইন গিয়ে এই এখান থেকে যাচ্ছে, গিয়ে এখানে খাটের উপর উঠেছে একটা, সেখান থেকে গোপ্রোর ব্যাটারি চার্জ হচ্ছে, ল্যাপটপ চার্জ হচ্ছে, ক্যামেরা চার্জ হচ্ছে, এবার মোবাইল, যে মোবাইলে ভিডিও করছি এটা এবার চার্জে বসাবো। হ্যাঁ, এটা হলো রাইডারদের লাইফ, বুঝতে হবে। ওয়াশরুমটাও পরিষ্কার এবং ঠিকঠাক, একদম একদম খুব ভালো লেগেছে। 1200 টাকার রেঞ্জে কিন্তু খুব ভালো।